Jungle. Audio Jungle. রাজধানী ঢাকার রাজপথে তখন স্লোগানের ঢেউ, মিছিলের গর্জনে কেঁপে উঠছে প্রশাসনিক এলাকা। ঠিক সেই সময় দেশের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর একটি জাতীয় সংসদের অভ্যন্তরে নীরবে জন্ম নিচ্ছিল এক রাজনৈতিক ভূমিকম্প। বাইরে সাধারণ মানুষ ভাবছিল এটি হয়তো আর 10টা দুর্নীতির অভিযোগের মতোই কোনো ক্ষণস্থায়ী বিতর্ক, কিন্তু ভেতরের করিডোরে যারা হাঁটছিলেন তারা বুঝতে পারছিলেন পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। ক্ষমতার অলিন্দে ফিসফাস ছড়িয়ে পড়েছিল। দলের বহু প্রবীণ নেতা যেখানে বছরের পর বছরেও সাহস দেখাতে পারেননি, সেখানে কি সত্যি 24-এর আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ এমন এক খেলা শুরু করেছেন যা পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে? ঘটনার শুরুটা ছিল আপাতদৃষ্টিতে সাধারণ। এপ্রিলের 19 তারিখে দেশের শীর্ষস্থানীয় এক সংবাদপত্রে প্রকাশিত হয় জাতীয় সংসদের ভেতরের ব্যয় ও ক্রয় সংক্রান্ত এক বিস্ফোরক প্রতিবেদন। প্রতিবেদনে উঠে আসে এমন কিছু তথ্য যা সাধারণ মানুষকে শুধু বিস্মিতই করেনি, বরং ক্ষুব্ধ করে তুলেছিল। দেখা যায় সংসদের জন্য কেনা হয়েছে ক্যামেরা, ব্যাগ, মেমোরি কার্ড রিডার, অফিস সরঞ্জাম সহ নিত্য ব্যবহার্য নানা পণ্য, যার দাম বাজার মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দেখানো হয়েছে। যে ব্যাগ সাধারণ বাজারে 2 বা 3 হাজার টাকায় পাওয়া যায়, সেটির সরকারি বিল করা হয়েছে 25,000 টাকা। একটি সাধারণ ইলেকট্রনিক ডিভাইসের দাম দেখানো হয়েছে এমনভাবে যেন তা কোনো অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। খবরটি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, জনগণের ট্যাক্সের টাকা কি এভাবেই বছরের পর বছর ভাগবাটোয়ারার উৎসবে উড়িয়ে দেওয়া হয়েছে? সংসদ ভবনের ভেতরে যারা নিজেদের জনগণের প্রতিনিধি বলে দাবি করেন, তারাই কি আসলে রাষ্ট্রের অর্থলুটের নেপথ্য কারিগর? চাপ বাড়তে থাকলে অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন। স্পিকারের কার্যালয় থেকে জরুরি নির্দেশ জারি হয়। সংসদের মর্যাদা রক্ষা এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য গঠন করা হয় 5 সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি। 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ছিল স্পষ্ট। কিন্তু সবচেয়ে বড় চমক আসে কমিটির সদস্য তালিকা প্রকাশের পর। কমিটির নেতৃত্বে রাখা হয় সরকারি দলের অভিজ্ঞ হুইপ ABM আশরাফুদ্দিন নিজামকে। সঙ্গে ছিলেন লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম এবং হুম্মাম কাদেরের মতো অভিজ্ঞ রাজনৈতিক মুখ। কিন্তু পুরো দেশের চোখ আটকে যায় আরেকটি নামের দিকে, বিরোধী দলের তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সেই মুহূর্ত থেকেই রাজনীতির ভেতরে শুরু হয় নতুন হিসেব নিকেশ। প্রশ্ন উঠতে থাকে, সরকারি দলের দুর্নীতির তদন্তে বিরোধী দলের একজন তরুণ নেতাকে এত গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হলো কেন? এটি কি নিছক স্বচ্ছতার বার্তা, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক কৌশল? ক্ষমতার করিডোরে তখন নতুন গুঞ্জন। তারেক রহমান কি ইচ্ছাকৃতভাবেই পুরনো রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে নতুন মুখকে সামনে আনছেন? কারণ তিনি খুব ভালো করেই জানতেন দলের বহু সিনিয়র নেতার নাম নিয়েও নানা অভিযোগ রয়েছে। এমন একজনকে দরকার ছিল যাকে এখনও পর্যন্ত নিষ্কলঙ্ক হিসেবে দেখে সাধারণ মানুষ। আর সেই জায়গায় হাসনাত আবদুল্লাহর নামই সবচেয়ে জোরালোভাবে উঠে আসে। জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর থেকেই হাসনাত নিজেকে ভিন্নধর্মী রাজনৈতিক হিসেবে প্রতিষ্ঠা করতে শুরু করেছিলেন। তিনি প্রচলিত রাজনৈতিক ভাষার বাইরে গিয়ে সরাসরি কথা বলতেন। দলীয় আনুগত্যের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার কারণে তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছিল। অনেক বিশ্লেষক মনে করেন এই জনপ্রিয়তাই তাকে সংসদের ভেতরে এক বিশেষ অবস্থানে নিয়ে যায়। কিন্তু এই সিদ্ধান্তে বিএনপির ভেতরে সবাই যে খুশি ছিলেন তা নয়। দলের বহু পুরনো নেতা নিজেদের মধ্যে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন। যারা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করেছেন, মামলা খেয়েছেন, কারাভোগ করেছেন, তারা হঠাৎ দেখলেন গুরুত্বপূর্ণ এক তদন্তের কেন্দ্রে চলে এসেছেন এক তরুণ নেতা। অনেকের কাছে এটি ছিল আত্মসম্মানের প্রশ্ন। দলীয় বৈঠকগুলোতে নীরব অস্বস্তি তৈরি হতে থাকে। কেউ প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, দলের ভেতরে কি সত্যিই আর কোনো যোগ্য ব্যক্তি ছিল না, নাকি তারেক রহমান সচেতনভাবেই পুরনো বলয় ভেঙে নতুন নেতৃত্ব তৈরির চেষ্টা করছেন? এদিকে তদন্ত কমিটি কাজ শুরু করার পর সংসদ ভবনের পরিবেশই বদলে যায়। যে করিডোরে সাধারণত হাসি আড্ডা আর রাজনৈতিক সমীকরণের আলোচনা চলত, সেখানে নেমে আসে চাপা উত্তেজনা।
অফিসারদের মধ্যে অস্বস্তি বাড়তে থাকে, বিভিন্ন বিভাগের ফাইল তলব করা শুরু হয়, ক্রয় সংক্রান্ত নথি, বিল ভাউচার, টেন্ডার অনুমোদন সব কিছু একে একে যাচাই করতে শুরু করেন কমিটির সদস্যরা। হাসনাত আবদুল্লাকে দেখা যায় সংসদের লাইব্রেরি, রেকর্ড রুম এবং প্রশাসনিক শাখায় ঘণ্টার পর ঘণ্টা কাটাতে। তার সামনে তখন নথি পাহাড়, কোথাও অস্বাভাবিক মূল্য, কোথাও আবার একই প্রতিষ্ঠানের পুনরাবৃত্তি, কোথাও আবার ভুয়া সরবরাহের ইঙ্গিত। তদন্তের দ্বিতীয় দিনেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে সংসদের ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কেনাকাটার পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করত। স্পিকারের কার্যালয়ের বাইরেও ছিল এক অদৃশ্য প্রভাব বলয়, যারা ঠিক করত কোন প্রতিষ্ঠান কাজ পাবে, কোন দামে বিল পাস হবে এবং কার মাধ্যমে টাকা ভাগ হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত কয়েকটি নাম এতটাই প্রভাবশালী যে অতীতে কেউ তাদের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস করেনি। তদন্ত চলাকালীন একদিন একটি বৈঠকে এক জ্যেষ্ঠ আমলা পুরো বিষয়টিকে নিয়মতান্ত্রিক প্রশাসনিক প্রক্রিয়া বলে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তিনি বোঝাতে চেয়েছিলেন উচ্চ মূল্যের কারণ ছিল বিশেষ স্পেসিফিকেশন এবং আন্তর্জাতিক মান। সবাই যখন চুপচাপ শুনছিলেন তখন হাসনাত আবদুল্লাহ নীরবে একটি ফাইল সামনে টেনে নেন। তিনি শান্ত গলায় প্রশ্ন করেন, যে ব্যাগ বাজারে ২,০০০ টাকায় পাওয়া যায় সেটি ২৫,০০০ টাকায় কেন কেনা হলো? এর গাণিতিক ব্যাখ্যা কি আছে? প্রশ্নটি শোনার পর পুরো কক্ষ নীরব হয়ে যায়। কেউ উত্তর দিতে পারেননি। সেই নীরবতাই যেন বুঝিয়ে দিচ্ছিল সমস্যা কেবল অনিয়মে সীমাবদ্ধ নয়, বরং পুরো ব্যবস্থার ভেতরেই কোথাও গভীর পচন তৈরি হয়েছে। এদিকে সংসদের ভেতরে হাসনাত আবদুল্লার আরেকটি বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করে। তিনি সংসদ অধিবেশনে দাঁড়িয়ে সরাসরি সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির দাবি জানান। অনেকে প্রথমে এটিকে বিলাসিতার দাবি বলে সমালোচনা করেন, কিন্তু পরে তিনি ব্যাখ্যা দেন দুর্গম এলাকায় মানুষের কাছে পৌঁছতে এবং নিয়মিত কাজ করতে গিয়ে বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি স্পষ্ট করে বলেন, ভান করে লাভ নেই, বাস্তবতা স্বীকার করাই ভালো। তার এই অকপট বক্তব্যে সংসদে অদ্ভুত প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিরক্ত হন, কেউ বিস্মিত হন, তবে সবচেয়ে আলোচিত হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই রহস্যময় হাসিটি। অনেকে সেটিকে উপহাস ভেবেছিলেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটি ছিল সম্মানের ইঙ্গিত, কারণ বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে নিজের সীমাবদ্ধতা স্বীকার করার সাহস খুব কম নেতাই দেখান। এই ঘটনাগুলোর পর থেকেই হাসনাত আবদুল্লাকে ঘিরে এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হতে থাকে। তিনি যেন ধীরে ধীরে কেবল একজন তরুণ সংসদ সদস্য নন, বরং ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের প্রতীক হয়ে উঠছিলেন। তারেক রহমানের সঙ্গে তার এই নতুন সমীকরণ নিয়েও শুরু হয় জল্পনা। অনেকে মনে করেন এটি নিছক দুর্নীতিবিরোধী অভিযান নয়, বরং পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নতুন প্রজন্মকে সামনে আনার একটি পরিকল্পিত প্রচেষ্টা। কারণ তারেক রহমান বুঝতে পেরেছেন শুধুমাত্র ঐতিহ্যগত রাজনৈতিক মাধ্যমে নতুন ভোটারদের কাছে পৌঁছানো সম্ভব নয়। তরুণদের আস্থা অর্জনের জন্য দরকার নতুন ধরনের নেতৃত্ব, যারা স্পষ্টভাষী, আপোষহীন এবং প্রযুক্তি সচেতন। হাসনাত সেই চাহিদার প্রতিচ্ছবি হিসেবেই সামনে আসছেন। তবে এর ঝুঁকিও কম নয়। দলের ভেতরে ঈর্ষা এবং ক্ষমতার দ্বন্দ্ব বাড়তে থাকলে সেটি ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে। অনেক সিনিয়র নেতা মনে করছেন তাদের অভিজ্ঞতাকে অগ্রাহ্য করে নতুনদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, ফলে ভেতরে ভেতরে একটি অস্বস্তিকর বিভাজন তৈরি হচ্ছে। এদিকে তদন্ত যত এগোতে থাকে তত বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। কয়েকটি ডিজিটাল নথিতে পাওয়া যায় এমন কিছু লেনদেনের ইঙ্গিত যা সরাসরি প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে যুক্ত। সন্দেহ করা হয় কিছু প্রতিষ্ঠানের নামে ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে তদন্ত কমিটির সদস্যদের ওপরও চাপ বাড়তে থাকে। বিভিন্ন দিক থেকে ফোন আসতে শুরু করে, কেউ সমঝোতার পরামর্শ দেন, কেউ বা নরম ভাষায় সতর্ক বার্তা পৌঁছে দেন। রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে তদন্ত যেন নির্দিষ্ট সীমার বাইরে না যায়। কিন্তু হাসনাত আবদুল্লার অবস্থান ছিল দৃঢ়। তিনি নাকি ঘনিষ্ঠদের বলেছিলেন, একবার যদি সত্য চাপা পড়ে যায় তাহলে ভবিষ্যতে আর কেউ দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাবে না। এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও তদন্ত নিয়ে আগ্রহ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে হাসনাতকে সিস্টেম চ্যালেঞ্জ করা নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আখ্যা দিতে শুরু করেন। আবার কেউ কেউ সতর্ক করেন, বাংলাদেশের রাজনীতিতে এত দ্রুত উত্থান প্রায়শই বিপজ্জনক হয়ে ওঠে, কারণ ক্ষমতার ভেতরের খেলায় সবাই বন্ধু থাকে না।
তদন্তের ষষ্ঠ দিনে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। গভীর রাতে কমিটির হাতে আসে কিছু ডিজিটাল তথ্য, যেখানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যোগাযোগের রেকর্ড এবং আর্থিক লেনদেনের ছাপ পাওয়া যায়। এই তথ্যগুলো ফাঁস হলে শুধু সংসদই নয়, দেশের বৃহত্তর রাজনৈতিক কাঠামোও কেঁপে উঠতে পারে বলে ধারণা করা হয়। সেই রাত থেকেই সংসদ ভবনের পরিবেশ অস্বাভাবিক হয়ে যায়। করিডোরে ফিসফাস, অফিসারদের হঠাৎ বৈঠক, ফোন কলের ব্যস্ততা, সব মিলিয়ে যেন এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছিল। কমিটির রিপোর্ট জমা দেওয়ার সময় যত ঘনিয়ে আসছিল, ততই বাড়ছিল উৎকণ্ঠা। কেউ কেউ মনে করছিলেন শেষ মুহূর্তে হয়তো আপোষ হয়ে যাবে, রিপোর্ট নরম করা হবে, বড় নামগুলো বাদ পড়বে। কিন্তু অন্য একটি অংশ বিশ্বাস করছিল এবার হয়তো সত্যিই কিছু বদলাতে যাচ্ছে। কারণ এই তদন্তের কেন্দ্রে ছিলেন এমন একজন যিনি এখনও পর্যন্ত ক্ষমতার পুরনো নিয়মে অভ্যস্ত হয়ে ওঠেননি। হাসনাত আবদুল্লার সামনে তখন দুটি পথ খোলা ছিল, একদিকে আপোষ করে নিরাপদ রাজনীতি করা, অন্যদিকে সংঘাতে গিয়ে নিজের অবস্থান ঝুঁকির মুখে ফেলা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহু তরুণ নেতা শুরুতে আদর্শের কথা বললেও পরে ক্ষমতার বাস্তবতায় বদলে যান। তাই অনেকে অপেক্ষা করছিলেন হাসনাতও কি শেষ পর্যন্ত সেই একই পথে হাঁটবেন। কিন্তু অন্তত সেই মুহূর্ত পর্যন্ত তার আচরণ ছিল ভিন্ন। তিনি বুঝতে পেরেছিলেন এই তদন্ত কেবল কিছু অতিরিক্ত বিলের হিসেব নয়, এটি আসলে জনগণের আস্থা পুনরুদ্ধারের লড়াই।